হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বহুদিন পরে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন কোথায় আছি? আমি আছি কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার বুঝতেই তো পাচ্ছেন, সমুদ্রের পাশে। এবং যে সমুদ্রের পাশে যে সকল দোকান স্টল আছে সেগুলোই দেখতে পাচ্ছেন। এবং এখানে মোটামুটি পর্যটকের অনেক ভিড়। যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, আসতে অনেক লেট হয়ে গেছে, তারপরেও আসলে দেখাবো সমুদ্রের পাড় এবং সমুদ্রের পাড় কত সুন্দর এবং এখানে মানুষজন কী পরিমাণ ঘুরতে আসে। তো সর্বপ্রথম বলে রাখবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক কাঁকড়া এবং সামুদ্রিক যে সকল মাছ আছে সেগুলো এখানে আসলে রাখা আছে। এগুলো আসলে আপনারা কেজি দরে কিনে তারপরে ফ্রাই করে খাইতে পারবেন এবং বারবিকিউ করে খাইতে পারবেন। তো আসলে এগুলো কাঁকড়া দেখতে পাচ্ছেন, সামুদ্রিক কাঁকড়া। আসলে এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা এবং এগুলো অনেক মানুষ খেয়ে থাকে, যদিও আমি খাই না, কারণ আমার কাছে এগুলো ইজি ফিল হয় না। তো সামনের দিকে যাচ্ছি এবং যত যাচ্ছি তত আসলে লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে মানুষ আসলে যদিও আসলে বাংলাদেশের শীতকাল, অর্থাৎ শীতের আগ মুহূর্ত থেকে শীতের শীত চলে যাওয়ার পর মুহূর্ত পর্যন্ত আসলে মানুষজন প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করে এবং তারা দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করে থাকে, অর্থাৎ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে থাকে। এছাড়াও বহির্বিশ্ব থেকে, বাহিরের দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ আসে আমাদের এখানে ঘুরতে। যদিও আমি এখন কক্সবাজারে আছি, তারপরে হচ্ছে যদি বলি বাইরের দেশ থেকে কোথায় কোথায় ঘুরতে আসে আমাদের দেশে, কিছু অত্যন্ত সুন্দর জায়গা আছে যেগুলো আসলে কোনো দেশে নেই বললে ভুল হবে না। তো আমাদের প্রথম যে আকর্ষণ শীতের সময় সেটা হচ্ছে ফুলের রাজধানী গদখালি, যেখানে আসলে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এবং আমরা অনেক সময় যাই এবং দেখি তারা অনেক ঘুরতে আসছে ফুলের রাজধানী গদখালিতে। তো তারপরে আছে আমাদের হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা এবং আছে কক্সবাজার এবং যে টেকনাফ, যে পাহাড়ি অঞ্চল টেকনাফ, খাগড়াছড়ি, বান্দরবন। তাছাড়াও আছে হচ্ছে আমাদের সাজেক এবং কক্সবাজার থেকে আমরা যে নদীপথে যেয়ে থাকি, জায়গাটা কোথায় সেটা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাই দিবেন। তো এখানে বাচ্চাসহ বাচ্চার আম্মু খেলা করছে, যাই হোক সেগুলোই দেখেন এবং কমেন্ট করে জানাই দিবেন আপনি আপনার বাচ্চা নিয়ে এমন রাইডে উঠছেন কিনা। এবং এখানে কিন্তু আসলে ছোট বড় সবার জন্য বিনোদনের ব্যবস্থা আছে এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশের সাথে জায়গাটা গড়ে তোলা। দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে তত লোকের আনাগোনা এবং প্রচুর পরিমাণে মানুষ, সবাই কিন্তু আসলে বউ বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসছে। তো এই হচ্ছে নৌকা। আসলে এগুলো সচরাচর এখন ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। তারপরেও যদিও পর্যটক স্থান বলে এগুলা তৈরি করা হয়েছে এবং এগুলো আসলে বিনোদনের জন্য করা হয়েছে। তো কে কে নাগরদোলনা এবং নৌকায় উঠছেন, তার কেমন অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আমায় বেশ কয়েকবার উঠছি, তো আমার হচ্ছে অনেক ভালো অভিজ্ঞতাও আছে, অনেক ভয়ানক অভিজ্ঞতাও আছে। তো সর্বপ্রথম যে ভয়ানক অভিজ্ঞতার কথা যদি বলি, তো এখান থেকে আরও ৫ থেকে ১০ বছর আগে আমরা আসলে যাইতেছিলাম জাহাজমারি নামক একটা জায়গা, যেটা হচ্ছে সম্ভবত সাতক্ষীরা জেলা বা সাতক্ষীরা কলরব এর ভিতরেই, ৭ থানার ভিতরে। যদিও অনেক দূরে আমাদের যে বেনাপোল থেকে, তারপরেও ওখানে বহুবার গেছি এবং ওখানে আমরা গেছি দল বেঁধে বাইক নিয়ে আর সেম কালারের পাঞ্জাবি ডিজাইন নিয়ে। তো এই গল্পটা পরে বলি, তার আগে দেখেন যে আসলে নদীর পাড়ে কী পরিমাণে লোকজন এবং এখানে কিন্তু আহ, পরিমাণে স্পিড বোট এবং এখানে আসলে মানুষজন স্পিড বোটে উঠে আসলে নদীর মাছ থেকে ঘুরে আসে। যদিও স্রোত যখন বেশি থাকে তখন অনেকটা বিপজ্জনক, তারপরেও আসলে নদীর ভিতরে আসলে ঘুরতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে। এবং যে দূরে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে নৌকা না, এগুলো হচ্ছে বাণিজ্যিক জাহাজ, অর্থাৎ বন্দরের এক স্থান থেকে অন্য স্থানে এই জাহাজ দিয়েই মালামাল আনা নেওয়া করা হয়। তো যে কথা বলছিলাম, নাগরদোলনার রাইড এবং আমায় যখন উঠছিলাম আমরা পুরো লোকজন মিলে একটা নাগরদোলনা বুক হয়ে গেছিলাম, যদিও মনে হয় একটা খালি ছিল। যাক, খালি ছিল কিনা মনে নাই, যদিও পুরনো কথা। তো আমাদের এক চাচাতো ভাই, অর্থাৎ আমার এক চাচাতো ভাই, বাসার পাশেই বাসা, তিনি আসলে নাগরদোলনায় ওঠার পরে অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়ার কারণে নাটের সাথে বাড়ি খেয়ে
তিনি বেহুশ হয়ে যান এবং অনেক সময় ডাকাডাকি করার পরে যখন তিনি বেহুশ হয়ে থাকেন তখন আমরা অনেক চিল্লাচিল্লি করার পরে নাগরদোল্লা ইনস্ট্যান্ট যদিও থামানি পসিবল হয় না তারপরেও নাগরদোলনা থামায় দেয় এবং পরবর্তীতে আমরা নেমে যাই গিয়ে তার এই মাথায়-টাথায় পানি দিয়ে আসলে সুস্থ করে তুলি এবং কি একটা অবস্থা এখানে আসলে প্রচুর পরিমাণে মানুষজন ছিল তারপরেও সে বেহুশ। তারপরে পানি-টানি দেওয়ার পরে সে সুস্থ হয়ে যাওয়ার পরে বলে কি যে সে বাইক চালাবে। তো এটা নিয়ে আসলে বাধা-দ্বিধন্দ্ব হয়। তো আসার সময় আমরা দেখা যায় যে একেকজন একেক সময় চলে আসছি এবং পরবর্তীতে এসে শুনছি এ ওর মেরে দিতে গেছে, ও ওর মেরে দিতে গেছে মানে এরকম একটা অবস্থা। তো নাগরদোলার গল্প বললাম এবং নদীর পাশে চলে এসেছি আবারও সেই জাহাজ যেগুলো আসলে বললাম মালামাল বহনকারী এবং ওই দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট কিন্তু ঘুরে বেড়াচ্ছে নদীর মাঝে এবং সূর্য প্রায় ডুবে যায় ভাব যদিও ভিডিওটার ভিতরে রাত দিন এক সময় হয়ে গেছে। তো এগুলো আসলে ক্ষমাসুরপ দৃষ্টিতে দেখবেন এবং দেখতে পাচ্ছেন এখানে এক ট্রাক গরু চলে আসছে। সরি গরু বলতে এরা মানুষই। এরা ট্রাক নিয়ে আসছে এবং ট্রাকের ভিতরে গান বাজনা হচ্ছে এবং এরা নাচানাচি করছে। এর ভিতরে আবার লাইটও জ্বলতেছে। ভাবা যায়? আসলে যদিও পর্যটক স্থান মানুষজন ঘুরতে আসবে স্বাভাবিক তাই বলে ট্রাকে আসবে এভাবে? বুঝতে পারি নাই বা ভাবতেও পারি নাই। তো আমরা ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি এবং নদীর কিছু অংশ দেখাচ্ছি যে আসলে নদী কতটা সুন্দর এবং নদীর যে উপকূল এগুলো হচ্ছে অনেক বেশি সুন্দর যদিও এখন শান্ত নদী তো অনেক ভালো লাগছে দেখতে বা ভালো লাগে যখন নদীর স্রোত বেশি হয়ে যায় বা নদীতে ভাটা জোয়ার শুরু হয়ে যায় তখন আসলে তীব্র স্রোত যদিও এত বড় একটা নদীর কাছে এতটুকু মালামাল বহনকারী জাহাজ তো এগুলো আসলে ততটাও স্ট্রং না আমি মনে করি যেহেতু অকুল মানে অসীম একটা সমুদ্র যার কোনো শেষ নেই শেষ মাথা পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা এবং আপনি যাইতেও পারবেন না। তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই জায়গাটা আসলে কে কে ঘুরতে গেছেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি যদিও যশোর জেলা থেকে ভিডিওটা বানাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে ছড়িয়ে দিবেন এবং সূর্য ডুবে যায় ভাব। তো সবাইকে আল্লাহ হাফেজ।